আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। স্বাগত জানাচ্ছি ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন লাইভ ক্লাসে। তো আজকে আমি তোমাদের জন্য আলোচনা করতে যাচ্ছি ন্যারেশন নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করি। তো ন্যারেশন, যার বাংলা অর্থ আমরা জানি যে এটার অর্থ হচ্ছে উক্তি, বা ন্যারেশনকে আরেকটা নামও দেওয়া হয়, সেটা হচ্ছে স্পিচ। ঠিক আছে, যার বক্তব্য বা উক্তি বলা হয়। তো আমরা সাধারণত ন্যারেশন দুই ধরনের পেয়ে থাকি। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আসলে ডিরেক্ট ন্যারেশন হচ্ছে সেই ন্যারেশন যেখানে বক্তার বক্তব্যটা কি হয়, সরাসরি উল্লেখ করা হয়, সেখানে অর্থের বা গঠনের কোনো পরিবর্তন করা হয় না। আর ইনডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে সেই ন্যারেশন যেখানে বক্তার বক্তব্যটাকে একটু ঘুরিয়ে, কিন্তু অর্থগত কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, ঘুরিয়ে কী করা হয়, উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আর আমাদের আরেকটি বিষয় একটু জানা দরকার, সেটা হচ্ছে যে প্রতিটি ন্যারেশনের মধ্যে, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট ন্যারেশন, এই দুইটি ন্যারেশনের মধ্যে আমরা দুইটি অংশ পাই। একটি ন্যারেশন করার জন্য দুইটি অংশ পাই। সে একটা অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আরেকটি অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তো আমরা মূলত ন্যারেশনটাকে কী করি, আমরা মূলত ন্যারেশনটাকে বিশেষ করে ক্লাস 9, 10 বা কলেজ লেভেলেও, একাদশ এবং দ্বাদশে, যদিও কলেজের মধ্যে এটা বিষয়টা একটু ব্যতিক্রম, সেখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আছে, ইনডিরেক্ট থেকে ডিরেক্টে আছে। কিন্তু যখন ক্লাস 9, 10-এ আমরা যে ন্যারেশনটা আসলে করে থাকি, সেখানে শুধু ডিরেক্ট থেকে আমরা কি করে থাকি, ইনডিরেক্ট করে থাকি। তো আজকে আমরা মূলত কি করব, ডিরেক্ট থেকে কিভাবে একটি ন্যারেশন ইনডিরেক্ট করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা দেখলাম যে ন্যারেশনের আসলে দুইটি পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং পার্ট, একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। কিন্তু আসলে তুমি কিভাবে বুঝবা যে এটা আসলে রিপোর্টিং ভার্ব বা এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ? তো দেখো, একটু বিষয় আমি তোমাদেরকে বলছি এখানে। তো রিপোর্টিং ভার্ব হচ্ছে সেই অংশ যে ভার্ব দ্বারা আসলে বক্তা যেখানে আছে, মানে বক্তা যে কথাটা বলতেছেন, যে ভার্ব দ্বারা বক্তার বক্তব্যটাকে আসলে উল্লেখ করা হয় বা উপস্থাপনা করা হয়, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। অথবা বক্তায় যে জায়গায় অবস্থান করে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ হচ্ছে বক্তা যে বক্তব্যটা আসলে প্রদান করে থাকে, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, যেমন তোমরা একটা উদাহরণ একটু খেয়াল করো। করিম সেড টু মি, করিম আমাকে বলেছিল আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। তাহলে একটু খেয়াল করো, আমি একটি চিঠি লিখি, এটা একটা বক্তব্য, কিন্তু বক্তব্যটা বলেছে কে? এই বক্তব্যটা বলেছে এখানে করিম। অর্থাৎ রিপোর্টিং ভার্বের, দেখো যে রিপোর্টিং ভার্বের অংশটুকু আছে, এই রিপোর্টিং ভার্বের প্রথম অংশে আমরা দেখতে পাই যে এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে করিম, অবজেক্ট হচ্ছে টু মি, আর ভার্বটা হচ্ছে এখানে সেট। আর এখানে কথাটা বলেছে কি? কথাটা বলেছে মূলত এখানে হচ্ছে করিম। তো সুতরাং যে কথাটা বলে থাকে আসলে, যে ভার্ব দ্বারা বক্তাকে উল্লেখ করা হয়, মূলত সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। মানে এখানে এই যে কথাটা, এই কথাটা আসলে উপস্থাপন করেছে কি এখানে করিম। তো সুতরাং করিম যে জায়গায় অবস্থান করবে, অথবা বক্তা যে জায়গায় অবস্থান করবে, সেটা হচ্ছে আসলে রিপোর্টিং ভার্ব। তাহলে করিম সেড টু মি, এই অংশটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। আর উনি কি বলেছেন? আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। তাহলে আই রাইট এ লেটার, এই চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি, যে এই কথাটা কার, এই বক্তব্যটা কার? এই বক্তব্যটা হচ্ছে করিমের। সুতরাং করিমের যে বক্তব্যটা আছে বা বক্তার যে বক্তব্যটা আছে, সেই বক্তব্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে কোন অংশটাকে রিপোর্টিং ভার্ব বলা হয় আর কোন অংশটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, রিপোর্টিং ভার্ব ন্যারেশনের ক্ষেত্রে বাক্যের শুরুতেও থাকতে পারে, পরেও থাকতে পারে। ঠিক আছে, এই কথাটা মনে রাখতে হবে। তো শিক্ষার্থীরা, মূলত ন্যারেশন করার জন্য আমাদের যে বিষয়গুলো আসলে আমাদের ধারণা থাকতে হয় বা বিষয়গুলো আমাদের জানা দরকার, সেখানে বিষয়গুলো হচ্ছে 6টি বিষয়। এটা আসলে আমি পড়ানোর স্বার্থে, আমার নিজের মতো করে পড়ানোর জন্য আমি এগুলোকে উল্লেখ করেছি। আসলে তোমরা কোনো গ্রামার বইয়ের মধ্যে এইভাবে তুমি আসলে পাবে না। আমি এগুলো পড়ানোর স্বার্থে, মানে ন্যারেশনটা পড়ানোর জন্য আমি নিজে আসলে এগুলোকে সাজিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে আরেকটু কথা একটু বলি, সেটা হচ্ছে যে ন্যারেশন আমরা মূলত করে থাকি 5 ধরনের বাক্যের: অ্যাসার্টিভ সেন্টেন্সের, ইন্টারোগেটিভ সেন্টেন্সের, ইম্পারেটিভ সেন্টেন্সের, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের। এই 5 ধরনের বাক্যের আমরা কি করে থাকি, ন্যারেশন করে থাকি। আর এই 5 ধরনের বাক্যের ন্যারেশন বিশেষ করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে এই 6টি বিষয় সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। 6টি বিষয়ের প্রথম ধারণাটা কি? রিপোর্টিং ভার্ব পরিবর্তন করা। 2 নম্বর কনসেপ্টটা কি? লিঙ্কার্স ব্যবহার করা। 3 নম্বর কথাটা কি? সেটা হচ্ছে পার্সন পরিবর্তন করা। 4 নম্বর হচ্ছে টেন্স পরিবর্তন করা। 5 নম্বর হচ্ছে সেন্টেন্স পরিবর্তন করা। 6 নম্বর হচ্ছে সময় ও স্থান
নির্দেশক, শব্দ পরিবর্তন করা। এই 6টি বিষয় তুমি যদি আসলে বুঝতে পারো বা অনুধাবন করতে পারো তাহলে তুমি ন্যারেশনটা করতে পারবা। আমি এই 6টি বিষয় ন্যারেশনের মধ্যে এখনই কী করব, ইমপ্লিমেন্ট করব। তো যারা এই ক্লাসটা দেখতেছো আমি তাদেরকে বলবো তোমরা খাতা কলম নিয়ে নাও, কারণ আমি যে বিষয়গুলো বলবো সেই খাতা মানে সেই কথাগুলো তোমরা খাতার মধ্যে লিখতে হবে। লিখলেই দেখবা যে ব্যাপারগুলো কী হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে বা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথম আমি যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে, দেখো আমি প্রথমত আজকে যে কাজটা করতেছি ধারাবাহিকভাবে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আসলে আমরা ন্যারেশনটা করব। তাহলে এখন কথাটা হলো যে এই যে বাক্যগুলো আছে, বাক্যগুলো থাকবে কোথায়? এই বাক্যগুলো অবস্থান করবে রিপোর্টেড স্পিচের মধ্যে। কোথায় থাকবে বাক্যগুলো? রিপোর্টেড স্পিচের মধ্যে এই বাক্যগুলো থাকবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। মানে বক্তা যখন কথা বলবে সে কথাগুলো সে অ্যাসার্টিভও বলতে পারে, ইন্টারোগেটিভ বলতে পারে, ইম্পারেটিভ বলতে পারে, অপারেটিভ বলতে পারে, এক্সক্লেমেটরি বলতে পারে। তো এইভাবে রিপোর্টেড স্পিচের মধ্যে বিভিন্ন ধরনের বাক্য থাকলে কিভাবে আমরা ন্যারেশনটা করতে পারি সেই বিষয় নিয়ে আসলে এখন কথা বলছি। এখানে তুমি একটু খেয়াল করে দেখো, করিম সেড টু মি আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। তাহলে বাক্যটার দিকে খেয়াল করো, রিপোর্টেড স্পিচের যে বাক্যটা আছে এই বাক্যটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে জানি প্রথমে কি হয়, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি হয়ে থাকে এখানে অবজেক্ট। সুতরাং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আসলে কিভাবে আমরা এই 6টি বিষয় প্রয়োগ করতে পারি বা 6টি বিষয় এখানে প্রয়োগ করে আমরা ডিরেক্ট থেকে কী করতে পারি, ইনডিরেক্ট করতে পারি। প্রথম যে কাজটা সেই কাজটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্ব পরিবর্তন করা। তো সেক্ষেত্রে একটু খেয়াল করবা, যেহেতু এখন আমরা কি সেন্টেন্স নিয়ে কাজ করতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি রিপোর্টেড স্পিচের বাক্যটি কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন। তো রিপোর্টিং ভার্ব কোনটা? দেখো, করিম সেড টু মি, এই যে ভার্বটা আছে এই ভার্বটা আসলে কি হবে এটা আমাদের এখন জানতে হবে। তো আমরা একটু জানি, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটার মধ্যে কি লিখতে পারি, টোল, সেড, অথবা প্রতি উত্তর যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, রিপ্লাই লিখতে পারবো। তো রিপ্লাইটা কোথায় হবে? যখন প্রতি উত্তরে হবে। কি হবে? প্রতি উত্তরে। সেক্ষেত্রে কি হবে? রিপ্লাইড হবে। ঠিক আছে। যেমন আমি আরেকটু বিষয় বলি, যদি ইন্টারোগেটিভ বাক্য থাকো এখানে, ইন্টারোগেটিভ বাক্য থাকলে তাহলে আমরা কি লিখতে পারতাম, লিখতে পারতাম এখানে আস্কড। ঠিক আছে। যাই হোক, আমি একটা একটা করে আসলে দেখাচ্ছি তোমাদেরকে, মানে বাকি সেন্টেন্সগুলো পরে দেখাবো। প্রথমত আগে অ্যাসার্টিভ সেন্টেন্সটা নিয়ে আমি কথা বলি। তাহলে আমি কি পাইলাম, দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমি রিপোর্টিং ভার্বের মধ্যে কী লিখতে পারি, টোল্ড, সেড, বা প্রতি উত্তরে কী লিখতে পারি, রিপ্লাই লিখতে পারি। তো এখানে আমি সাবজেক্ট যা আছে তা তো লিখলাম করিম। তো আমি এখানে যদি টোল্ড লিখি, তো টোল্ডের ক্ষেত্রে একটু ব্যাপারটা একটু খেয়াল করবা, টোল্ড লিখলে প্রিপোজিশনটা যেটা আছে টু, এটাকে আসলে ব্যবহার করা হয় না। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি কী লিখতে পারি, দেখো করিম টোল্ড মি। তাহলে আমার প্রথম যে কাজটা আছে ন্যারেশন করার জন্য হচ্ছে, মানে যে 6টি বিষয় আছে, 6টি বিষয়ের মধ্যে দেখো করিম টোল্ড মি, তার মানে আমি এখানে কি করলাম, রিপোর্টিং ভার্বটা, মানে 1 নম্বর যে কাজটা আছে এই কাজটা আমি শেষ করে ফেললাম, তার মানে রিপোর্টিং ভার্বটা করে ফেললাম। ঠিক আছে। তাহলে আমার দ্বিতীয় নম্বর কাজ কি? 1 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করা, দ্বিতীয় নম্বর হচ্ছে লিঙ্কার্স ব্যবহার করা। সেক্ষেত্রেও তোমরা একটা বিষয় খেয়াল করবা যে এই লিঙ্কার্স ব্যবহার যে করবা বা পরিবর্তন যে করবা সেটা নির্ভর করবে কার উপরে, তুমি দেখবা রিপোর্টেড স্পিচের মধ্যে তোমার কী বাক্যটা আছে। তো এখানে আমি দেখলাম আই রাইট, ও অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা তো আমরা আগেই জানি যে আই রাইট এ লেটার, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি রিপোর্টেড স্পিচের মধ্যে কি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে তুমি রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচের একটা জোড়া লাগাইতে হয়। ঠিক আছে। যখন আমি ইনডিরেক্ট ন্যারেশন করব তখন দেখবা রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচটা কি করব, একসাথে করে দেব। এই যে তোমার কমা আছে, এই যে ইনভার্টেড কমা আছে, এগুলো উঠে যাবে, উঠে রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচের কি হয়ে যাবে, জোড়া লেগে যাবে, একসাথে হয়ে যাবে। তো একসাথে করার জন্য আমাকে কি করতে হবে, লিঙ্কার্স ব্যবহার করতে হবে। আর সেটাও নির্ভর করবে কার উপরে, রিপোর্টেড স্পিচের ভিতরে যে বাক্যটা আছে এই বাক্যটার উপরে। যদি সেই বাক্যটা আমি কি পাই, অ্যাসার্টিভ সেন্টেন্স পাই, কি পাই, অ্যাসার্টিভ। দেখো আমি এখানেও অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে লিঙ্কারের সময় তখন আমি কি ব্যবহার করব, এখানে মাঝে ব্যবহার করতে হবে দ্যাট। তাহলে আমি এখন কি লিখতে পারি, এখানে দেখো করিম টোল্ড মি দ্যাট। তাহলে বুঝতে পেরেছো তো এখানে দ্যাট কেন, কারণ লিঙ্কার্স হিসাবে ব্যবহার করতে হবে দ্যাটটা কখন, যখন এখানে স্পিচের মধ্যে কি থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। তাহলে আমাদের 2 নাম্বার কাজ শেষ। ঠিক আছে। এখন চলে আসবো আমরা কয় নাম্বার কাজের মধ্যে, 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজটা কি, দেখো পার্সন পরিবর্তন করা, পার্সন পরিবর্তন করা। তাহলে একটু বিষয়টা খেয়াল করো, পার্সন পরিবর্তন করবো আমরা। তো পার্সনের ক্ষেত্রে
যে বিষয়টা একটু খেয়াল করবা, সেটাও তুমি খেয়াল করবা রিপোর্টের স্পিচের ভিতরে। তুমি দেখবা রিপোর্টের স্পিচের ভিতরে তোমার আসলে কোন কোন পার্সনগুলো আছে। তাহলে আমি একটু আগে বলেই নেই, পার্সন পরিবর্তন করা হচ্ছে যে রিপোর্টের স্পিচের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে, কি থাকে? ফার্স্ট পার্সন থাকে। দেখো এখানে আই একটা ফার্স্ট পার্সন। যদি রিপোর্টেড স্পিচের ভিতরে ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। কার অনুসারে? সাবজেক্ট অনুসারে। যদি এখানে ফার্স্ট পার্সন থাকে তাহলে কার অনুসারে পাল্টাবে? সাবজেক্ট অনুসারে। আর যদি এই রিপোর্টেড স্পিচের মধ্যে কি থাকে? সেকেন্ড পার্সন থাকে। কি থাকে? সেকেন্ড পার্সন থাকে, তাহলে সেটা পরিবর্তন হবে কার অনুসারে? এই অবজেক্ট অনুসারে। আর যদি এখানে থার্ড পার্সন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে 3 নাম্বার যে বিষয়টা আমরা দেখলাম পার্সন পরিবর্তন করা, সেই বিষয়টা থেকে আমরা কি জানলাম? যে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্ট অনুসারে পাল্টাবে। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে পরিবর্তন হবে না। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তুমি এখানে খেয়াল করতে হবে যে দেখো যেমন আইটা এখানে সাবজেক্টিভ রূপ আছে, তো পরিবর্তন করে যাকে আনবা সে অবশ্যই এই সাবজেক্টিভ ফর্মে থাকতে হবে। অর্থাৎ স্পিচের মধ্যে যেই ফর্মে থাকবে ফার্স্ট পার্সনটা বা সেকেন্ড পার্সনটা, ঠিক যাকে পরিবর্তন করে এখানে আনবা তাকে সেই ফর্মের মধ্যে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে এখন দেখো আই ফার্স্ট পার্সন ছিল, তাহলে ফার্স্ট পার্সন কার অনুসারে পাল্টাবে? করিম। তো করিম অনুসারে পাল্টাইলে এখানে কি হয়ে যাবে? হি। তো আবার হি দেখো সাবজেক্টিভ ফর্মে রেখেছি। ঠিক আছে? তাহলে আশা করি মনে হয় 3 নাম্বার যে বিষয়টা আছে এই 3 নম্বর বিষয়টা তোমরা কি করতে পারছো? বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসি 4 নাম্বার যে বিষয়টা আছে সেখানের মধ্যে, টেন্স পরিবর্তন করা। কি করা? টেন্স পরিবর্তন করা। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলি, দেখো আমাদের যে রিপোর্টিং ভার্বটা ছিল যখন আমরা ডিরেক্ট নারেশনে পাই যে করিম সে টু মি, তাহলে এটা কোন টেন্সে ছিল? এটা পাস্ট ইনডিফিনিটে ছিল। কিসে ছিল এটা? পাস্ট ইনডিফিনিটে। তো এখানে কিছু কথা আমি আসলে বলছি, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, পাশাপাশি লিখে রাখতে হবে। খেয়াল করো, সেটা হচ্ছে যে দেখো করিম সে টু মি, এটা পাস্ট ইনডিফিনিট। কি আছে? পাস্ট ইনডিফিনিট আছে। আচ্ছা ঠিক আছে, দুঃখিত শিক্ষার্থীরা, যান্ত্রিক অসুবিধার কারণে ক্লাসটা একটু বিঘ্ন হচ্ছে। যাই হোক আমরা আবার ফিরে আসি পড়াশোনায়। তো আমি বলতেছিলাম তোমাদের যে 4 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি? টেন্স পরিবর্তন করা। কি করা? টেন্স পরিবর্তন করা। তো তোমরা একটু খেয়াল করো সে বিষয়টা যে করিম সেড টু মি, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স এটা? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো কিছু কথা আমি তোমাদের বলছিলাম যে বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। সেক্ষেত্রে প্রথম কথাটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিট হয় সেই ক্ষেত্রে তোমার যে রিপোর্টেড স্পিচটা এখানে আছে সেখানে তুমি একটু বিষয় খেয়াল করবা। সে বিষয়টা হচ্ছে কি, যদি পাস্ট টেন্স হয় আর এই স্পিচের মধ্যে যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত দিক অথবা কোনো কোটেশন অথবা কোনো প্রভাব ইত্যাদি থাকে তাহলে কিন্তু তোমার এই যে এখানে যে বাক্যটা টেন্স আছে এই টেন্সটার পরিবর্তন হবে না। ঠিক আছে? তো আরেকটা বিষয় একটু খেয়াল করো, যদি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সও থাকে কিন্তু এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি তুমি দেখতে পাও যে তোমার কি আছে? চিরন্তন সত্য, অভ্যাসগত দিক, কোটেশন বা প্রভাব আছে, তাহলে কি হবে না? এই টেন্সটা পরিবর্তন হবে না। আচ্ছা আরেকটা বিষয় খেয়াল করো, যদি এই রিপোর্টেড স্পিচ মানে রিপোর্টিং ভার্বটা আমরা প্রেজেন্ট টেন্সে পাই, যেমন এখানে পাস্ট টেন্সে আছে, আমি একটু এখানে লিখি দেখো, যেমন করিম সেজ টু মি, এই বাক্যটাই লিখি আমি, আই রাইট এ লেটার। তাহলে বিষয়টা একটু খেয়াল করো, দেখো করিম সেজ টু মি, আমি রিপোর্টিং ভার্ব নিয়ে আসলে যে কথাটা বলতেছিলাম, তবে আমি এগুলোর বিস্তারিত পরে তোমাদের সাথে আলোচনা করব। এখন মানে কি বল সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করছি। তাহলে করিম সেজ টু মি, করিম দেখো এখানে করিম সেজ টু মি এই জায়গার মধ্যে এখানে কি টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করবা, যদি এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হয়, সেই ক্ষেত্রেও এই যে রিপোর্টেড স্পিচের যে টেন্সটা আছে এই টেন্সটা কী হবে না? পরিবর্তন হবে না। তোমাদেরকে আমি আবারও বলছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হয় সেক্ষেত্রে ইনডাইরেক্ট নারেশন করার সময় এই যে রিপোর্টেড স্পিচের যে টেন্সটা আছে
মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অর্থাৎ কি থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিটি থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এই বিষয়টা একটু খেয়াল রাখো। এরপরে আমরা এখন যাচ্ছি, দেখো তো সেই ক্ষেত্রে দেখো আর একটা বিষয় যে এখন এটা কি আছে, পাস্ট ইনডিফিনিট আছে। যখন পাস্ট ইনডিফিনিট থাকবে, এখানে চিরন্তন সত্য বা অভ্যাসগত দিক বা কোটেশন বা প্রভাব থাকবে না, সেই ক্ষেত্রে তোমার টেন্সটা আসলে পরিবর্তন হবে কিভাবে, সেই বিষয়টা একটু খেয়াল করতে হবে। সেই বিষয়টা হচ্ছে, দেখো আজকে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করছি, এটা নিয়ে আসলে বিস্তারিত আমি আলোচনা পরে ক্লাসে করব। আজকে শুধু সংক্ষেপে মানে কিছু মৌলিক বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য তোমাদের আজকে এই ক্লাসটা আমি করছি। সেক্ষেত্রে একটু খেয়াল করো যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে কী হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কী হবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এগুলো নিয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি কী করি, লিখি। তাহলে এটা কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা কী হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হলে কি, রাইট, রাইটের পাস্ট ফর্ম কি, রোট, আর বাকি অংশ আছে কি, এ লেটার। আমি এতক্ষণ তোমাদের যে তিনটা বিষয়, চারটা বিষয় এখানে, মানে 6টা বিষয়ের মধ্যে 4টা বিষয় আমার এখানে পরিবর্তন করার ক্ষেত্রে, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমি শুধু 4টা বিষয় কী করলাম, পরিবর্তন করলাম, কিন্তু আরও 2টি বিষয় আমার পরিবর্তন করা লাগলো না। তো সেই ক্ষেত্রে হয়ে গেলে যদি তোমার 4টা বিষয় হয়ে যায় তাহলে হয়ে যাবে। সব বাক্যের মধ্যে 6টা বিষয় লাগে না, কোনো কোনো জায়গার মধ্যে 4টায় হয়ে যায়, কোনো কোনো জায়গার মধ্যে 5টা বিষয় দেখতে হয়, 5টা বিষয় আসে, 5টা বিষয় ব্যবহার করতে হয়। তো আমি যে বিষয়টা আসলে তোমাদেরকে আসলে বলতে চাই সেটা হচ্ছে, আজকে আমি মূলত বেসিক কিছু কনসেপ্ট তোমাদেরকে আসলে দিচ্ছি। তো আমরা পরের ক্লাসে বা এইগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি মূলত প্রথম যে পয়েন্টটা, এটার বিস্তারিত একটু আলোচনা করতে চাই। এবং প্রথম যে ধাপটা তোমরা আসলে বুঝতে পারলা, সেটা হচ্ছে কি, যে ধাপে ধাপে আমাদের কাজগুলো করতে হয়। প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্ব নিয়ে কাজ করতে হয়, দ্বিতীয় হচ্ছে লিঙ্কের নিয়ে কাজ করতে হয়, 3 নম্বর হচ্ছে পার্সন নিয়ে পরিবর্তন করতে হয়, 4 নম্বর হচ্ছে টেন্স। তো বাকিগুলো ব্যবহার আমরা এখনও করিনি, ব্যবহার করব। ঠিক আছে, প্রথম আজকে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব এখন কি নিয়ে, রিপোর্টিং ভার্ব নিয়ে। একটু বিষয়টা খেয়াল করো, দেখো রিপোর্টিং ভার্ব, সেক্ষেত্রে একটু খেয়াল করো, যদি রিপোর্টিং ভার্ব তৈরি করবো, মানে রিপোর্টিং ভার্বটা হবে, দেখো করিম সেড টু মি, করিম সেড টু মি। তো সেই ক্ষেত্রে একটু বিষয়টা খেয়াল করো, সেড লেখা আছে, কি লেখা আছে এখানে, সেড। তো এখানে যে বিষয়টা হবে যে রিপোর্টিং ভার্ব যেগুলো হয়ে থাকবে এই সবগুলোই পরিবর্তন হবে, বা হবে যে বিষয় থেকে, এই বিষয়গুলো হবে কোত্থেকে, তোমার রিপোর্টেড স্পিচের বাক্য অনুসারে হবে। রিপোর্টিং ভার্বটা যেটা হবে সবগুলো পরিবর্তন হবে কোত্থেকে, রিপোর্টেড স্পিচের বাক্য অনুসারে হবে। তো আমরা জানি যে এই রিপোর্টেড স্পিচের মধ্যে কয় ধরনের বাক্য হতে পারে, এই 5 ধরনের বাক্য হতে পারে। তো এই 5 ধরনের বাক্য হলে আসলে কি ধরনের রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হয় সেই বিষয়টা একটু খেয়াল করব। যেমন প্রথমে একটু দেখো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যেমন আই রাইট এ লেটার, আমরা এটা বলেছি যে যদি রিপোর্টেড স্পিচে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, টোল্ড, সেড, আর প্রতি উত্তরে হলে রিপ্লাইড। তারপরে খেয়াল করো, যদি রিপোর্টেড স্পিচে কি হয়, ইন্টারোগেটিভ বাক্য হয়, তাহলে আমরা কি ব্যবহার করতে পারবো এখানে, আস্কড। তারপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা জানি যে দুইভাবে হয়, একটা হচ্ছে ভার্ব দ্বারা, আরেকটা হচ্ছে কি দ্বারা, লেট দ্বারা। খেয়াল করো, মানে আমরা রিপোর্টিং ভার্বটা একটু দেখছি। তো ভার্ব দ্বারা যদি যখন হয় তখন দেখো আমরা কি কি পাই, তখন আমরা পাই আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ। যখন আদেশ পাই তখন আমরা রিপোর্টিং ভার্বটা কি লিখব, অর্ডার্ড। যখন উপদেশ পাই তখন অ্যাডভাইসড। যখন অনুরোধ পাই তখন রিকোয়েস্টেড। আর যখন নিষেধ পাই তখন কী হবে, ফরবিড। তাহলে একটু খেয়াল করো, যখন আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স পাবো, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা যেটা হবে সেক্ষেত্রে এটা নির্ভর করবে কিসের উপরে, অর্থের উপরে। যদি আদেশ বোঝায় তাহলে সেখানে কি হবে, অর্ডার্ড। যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস। আর যদি অনুরোধ করা বোঝায় তাহলে রিকোয়েস্টেড। আর যদি নিষেধ করা বোঝায় তাহলে কি হবে, ফরবিড হবে। ঠিক আছে, এইভাবে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দ্বারা থাকলে। আর যদি লেট দ্বারা থাকে, সাধারণত আমরা জানি যে লেট দ্বারা থাকলে প্রস্তাব বোঝায়, কি বোঝায়, প্রস্তাব। যদি প্রস্তাব থাকে তাহলে কি হবে, প্রপোজড। আর যদি প্রস্তাব না বোঝায়, যদি তোমার কি বোঝায়, ভিন্ন বোঝায়, সেক্ষেত্রে সাজেস্টেড অথবা টোল্ড।
তাহলে আমি আবারও বলছি, দেখো রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, কি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা, মানে এই যে রিপোর্টিং ভার্বটা কী লিখবো আমরা, সেক্ষেত্রে একটু খেয়াল করবা, যখন এই বাক্যটা থাকবে পড়লে তুমি বুঝতে পারো। যদি আদেশ বোঝায় তাহলে এখানে কী হবে, অর্ডার্ড। যদি উপদেশ বোঝায় তাহলে কী হবে, অ্যাডভাইস। যদি অনুরোধ বোঝায় তাহলে কী হবে, রিকোয়েস্টেড। আর যদি নিষেধ বোঝায় তাহলে কী হবে, ফরবিড। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা হয়, আমরা সাধারণত জানি প্রস্তাব বোঝায়। যদি প্রস্তাব বোঝায় তাহলে কী হবে, প্রপোজড। আর যদি ভিন্ন বোঝায় তাহলে সাজেস্টেড অথবা কী হবে, টোল্ড। এটা হলো তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য কিভাবে রিপোর্টিং ভার্বটা ব্যবহার করতে হয় সেই বিষয়টা। ঠিক আছে, এখন আমরা চলে আসব দেখো অপটেটিভ সেন্টেন্সের মধ্যে। আমরা জানি অপটেটিভ সেন্টেন্স দ্বারা কী প্রকাশ পায়, দোয়া বা প্রার্থনা করা। সেই ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স যখন আসবে, তো এখানে মানে রিপোর্ট স্পিচে অপটেটিভ সেন্টেন্স আসলে তাহলে আমরা কি লিখব, প্রেড অথবা উইস্ট। আমি আবারও বলছি, রিপোর্টেড স্পিচে যদি অপটেটিভ সেন্টেন্স আসে তাহলে তার রিপোর্টিং যে ভার্বটা আছে, এই রিপোর্টিং ভার্বটা হবে কি, প্রেড অথবা উইস্ট। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা চলে আসি এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যেটা হয় এটা হচ্ছে, যদি খেয়াল করো, এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যদি দুঃখ প্রকাশ পায়, দুঃখ আছে, আনন্দ অথবা বিস্ময়, আরও অনেক ধরনের আছে, আমি 3 ধরনের দেখালাম তোমার। দেখো যদি দুঃখ প্রকাশ পায় তাহলে কি আসবে, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ সরো। আর যদি আনন্দ প্রকাশ পায় তাহলে এক্সক্লেম উইথ জয়। আর যদি বিস্ময় প্রকাশ পায় তাহলে এক্সক্লেম উইথ ওন্ডার। আমি আবারও বলছি, দেখো যদি রিপোর্টেড স্পিচে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে এইভাবে। দেখো যদি এই বাক্যটা দ্বারা দুঃখ প্রকাশ পায় তাহলে হবে এক্সক্লেম উইথ সরো, আনন্দ প্রকাশ পাইলে তাহলে এক্সক্লেম উইথ জয়, এবং বিস্ময় প্রকাশ পাইলে এক্সক্লেম উইথ ওন্ডার ব্যবহার করা হবে। এইভাবে বিভিন্ন বাক্যের ভিত্তিতে আমরা কি করতে পারি, এই রিপোর্টিং ভার্বটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে আমরা আরও একটা বিষয় যেটা জানি যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি আমরা কি পাই, ইয়েস থাকে, তাহলে আমরা ইয়েস থাকলে কি লিখি, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যদি নো থাকে আমরা জানি কি লিখতে হবে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আমি আবারও বলছি, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ইয়েস থাকে তাহলে তার পরিবর্তে কি হবে, রিপোর্টিং ভার্বটা হবে কি, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে তাহলে কি আসবে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আসবে। তারপরে তোমাদেরকে আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে যদি মনে করো গুড মর্নিং অথবা গুড ইভিনিং ইত্যাদি থাকে, অথবা মনে করো ঈদ মুবারক, ইত্যাদি থাকে, মানে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কি থাকে, এই ধরনের অংশ থাকে, বা গুড নাইট থাকে, হ্যাঁ, বিদায় জানালে গুড নাইট, অথবা গুড বাই। তাহলে একটু খেয়াল করো, গুড বাইটা একটু আলাদা, মানে এই গুড মর্নিং, গুড ইভিনিং, গুড ঈদ মোবারক, গুড নাইট, এই ধরনের শুভকামনা যখন প্রকাশ পায় সেই ক্ষেত্রে আমরা যখন রিপোর্টিং ভার্বটা লিখি তখনও কি লিখতে হয়, আমাদের রিপোর্টিং ভার্বটা লিখতে হয় উইস্ট। কী হবে, উইস্ট হবে। মনে রাখো আবার, গুড মর্নিং, গুড ইভিনিং, ঈদ মোবারক, গুড নাইট ইত্যাদি থাকলে রিপোর্টিং ভার্বটা কী লিখতে হবে, উইস্ট লিখতে হবে। কী লিখতে হবে, উইস্ট। আর গুড বাই থাকলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা কী হবে, বেইট। ঠিক আছে, তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা আসলে কিভাবে পরিবর্তন করতে হয়। মানে আমরা যখন ডিরেক্ট নেরেশন থেকে ইনডিরেক্ট নেরেশন করব, বিভিন্ন বাক্যের ভিত্তিতে আসলে রিপোর্টিং ভার্বটা কিভাবে পরিবর্তন করতে হয়। আশা করি তোমরা প্রত্যেকটা এগুলো কি করেছো, লিখে নিয়েছো। আমরা আরেকটি বিষয় নিয়ে আজকে আরও কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে
2 নম্বর পয়েন্টটা যে লিঙ্কার্স। তো আমি আগেও বলেছিলাম তোমাদেরকে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ যখন ডিরেক্ট নারেশন থাকে তখন তারা আলাদা আলাদা থাকে, আর যখন আমি ইনডিরেক্ট নারেশন করব তখন ইনডিরেক্ট নারেশন করব তখন রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচটা কী করতে হবে, একসাথে করে দিতে হবে। আর একসাথে করে দেওয়ার জন্যই আমরা কি করি, লিঙ্কার্সটাকে ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে তুমি এই যে লিঙ্কার্সটা ব্যবহার করবা, কার ভিত্তিতে ব্যবহার করবা সেটাও নির্ভর করে কার উপরে জানো, রিপোর্টেড স্পিচের ভিতরে যে বাক্যটা থাকে তার উপরে নির্ভর করে। ঠিক আছে, যেমন ওই স্পিচের ভিতরে দেখো আমি এখানে বাক্যগুলো বারবার লিখে রেখেছি, যদি ওই স্পিচের ভিতরে এই স্পিচের ভিতরে যখন লিঙ্কার্স ব্যবহার করবা সেখানে খেয়াল করবা যে এই স্পিচের ভিতরে যদি তোমার কি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে তুমি যোগ করবা কি দিয়ে, দ্যাট দিয়ে যোগ করবা। কি দ্বারা যোগ করবা, দ্যাট দ্বারা। যদি তোমার ইন্টারোগেটিভ বাক্য থাকে, কি থাকে, ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা জানি দুইভাবে হয় ইন্টারোগেটিভটা, একটা হয় কি ডাব্লিউএস দিয়ে, কি দ্বারা হয়, ডাব্লিউএস দিয়ে। আর আরেকটা কি দ্বারা হয়, আরেকটা হয় তোমার অক্সিলারি ভার্ব দ্বারা। কি দ্বারা হয়, অক্সিলারি ভার্ব দ্বারা। একটু খেয়াল করো, যদি ডাব্লিউএস দ্বারা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, ডাব্লিউএসি লিখবো। কি লিখবো, ডাব্লিউএসি লিখবো। আর যখন অক্সিলারি ভার্ব দ্বারা হবে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, ইফ লিখবো। আমি আবারও বলছি, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ইন্টারোগেটিভ বাক্য হয়, কি বাক্য হয়, ইন্টারোগেটিভ হয়। আর ইন্টারোগেটিভ যদি কি দ্বারা হয়, ডাব্লিউএস দ্বারা হয়, তাহলে তুমি যে লিঙ্কার্সটা ব্যবহার করবা, লিঙ্কার্সটা মানে দুইটাকে যোগ করার জন্য এই লিঙ্কার্সটা হবে ডাব্লিউএইচই হবে। আর যখন অক্সিলারি ভার্ব দ্বারা হবে তখন সেখানে কি হবে, ইফ হবে। আমি এই প্রত্যেকটা উদাহরণ আসলে তোমাদেরকে বিস্তারিত পরে বলবো। আমি 6টা বিষয় নিয়ে শুধু কথা বলছি। যখন আমরা এক্সারসাইজে যাব বা সেন্টেন্সে করব তখন তোমরা দেখবা এগুলা করতে পারবা। আপাতত এগুলাকে প্রত্যেকটাকে মনে রাখো যে এই বিষয়গুলো লাগবে। ঠিক আছে, তাহলে পরে আমরা যে বিষয়টার মধ্যে যাব সেই বিষয়টা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সও জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে করা যায়, একটা হচ্ছে ভার্ব দ্বারা, একটা হচ্ছে লেট দ্বারা। যখন ভার্ব দ্বারা হবে সেই ক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা যোগ করতে হবে তোমাকে, সেটা হচ্ছে টু দ্বারা যোগ করবা। কি দ্বারা যোগ করবা, টু দ্বারা। আর লেট দ্বারা যখন হবে তখন তুমি এই যে লিঙ্কার্সটা ব্যবহার করবা, তখন সেখানে কি হবে, ডেট হবে। ঠিক আছে, যখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে সেই ক্ষেত্রে আমি বলছি যখন ভার্ব দ্বারা হবে তখন তুমি যোগ করবা কি দিয়ে, টু দিয়ে যোগ করবে দুইটা স্পিচকে। আর যখন তোমার কি হবে, এটা এই সেন্টেন্সটা যেটা আছে সেটা লেট দ্বারা হবে তখন তুমি সেখানে যোগ করবা কি দিয়ে, তুমি দ্যাট দ্বারা যোগ করবা। তাহলে আমরা 2 নম্বর যে পয়েন্ট আছে লিঙ্কার্স, এই বিষয়টা নিয়ে আসলে কি করলাম, কথা বললাম। আচ্ছা, তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের পরে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স থাকলেও তুমি কি দ্বারা যোগ করতে হবে, লিঙ্কার্সটা মানে দুইটা স্পিচের মধ্যে কি দ্বারা যোগ করবা, তুমি দ্যাট দ্বারা যোগ করবা। ঠিক আছে, এরপরে আবার যে বিষয়টা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলেও সেখানে তুমি কি দ্বারা যোগ করবা, দ্যাট দ্বারা যোগ করবা। তো বন্ধুরা, আজকে আমি মূলত তোমাদের ন্যারেশন করার জন্য যে বিষয়গুলো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে যেগুলো আসলে প্রয়োগ করে আমরা ন্যারেশনটা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে প্রাথমিক একটু আলোচনা করেছি। মূলত 6টা বিষয়ের মধ্যে আমি একটু বিস্তারিত আলোচনা করেছি আজকে রিপোর্টিং ভার্ব নিয়ে। কারণ ন্যারেশন করতে গেলে প্রথম যে ধাপটা সেই ধাপটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, আর এই রিপোর্টিং ভার্বটা কিভাবে পরিবর্তন করতে হয় বিভিন্ন বাক্যের ভিত্তিতে। জানি তো ন্যারেশনের মধ্যে আমরা 5 ধরনের বাক্য থাকে, সে 5 ধরনের বাক্যের ভিত্তিতে কিভাবে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করা হয় এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করেছি। আর আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে কি, যে রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচ যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব, এই দুইটাকে যখন একসাথে করতে চাই বা জোড়া লাগাতে চাই তখন সেখানে কিছু লিঙ্কার্স ব্যবহার করতে হয়। আর সেগুলো নির্ভর করে এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে বাক্যটা হবে তার ভিত্তিতে। আর সেই বাক্যের ভিত্তিতে আমরা কি করেছি, এই লিঙ্কার্সগুলো ব্যবহার করেছি। তো এই দুইটা বিষয় নিয়ে আসলে আজকে আমরা কথা বলেছি। আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত নিয়ে কথা বলবো বাকি যে 4টা পয়েন্ট আছে সে 4টা পয়েন্ট নিয়ে। আশা করি 2টি পয়েন্ট তোমরা বুঝেছো, এবং যেগুলো আজকে আমি আসলে কথা বলেছি যে বিষয়গুলো নিয়ে, বিশেষ করে ন্যারেশন 2 ধরনের, ন্যারেশনের 2টি পার্ট থাকে, এবং ন্যারেশন সাধারণত করার জন্য যে একটা কনসেপ্ট দাঁড় করাইছে এখানের মধ্যে তোমার 6টা বিষয়, এই বিষয়গুলো একটু স্টাডি করবে। এবং 2টা বিষয় যে বিস্তারিত আলোচনা করেছি, বিশেষ করে রিপোর্টিং ভার্ব, লিঙ্কার্স, এই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করবে। এবং এই 5 ধরনের সেন্টেন্সের কি হয়, ন্যারেশন হয়, এই বিষয়গুলো নিয়ে একটু কি করবা, পড়াশোনা করবা। এটাই মূলত তোমাদের আসলে এইচডব্লিউ থাকবে। আর তার সাথে তুমি আরেকটা বিষয় একটু এইচডব্লিউ থাকবে, সেটা হচ্ছে দেখবা তোমাদের লেসন প্ল্যানের মধ্যে প্যারাগ্রাফ দেওয়া আছে। তোমরা কি করবা, ওই প্যারাগ্রাফগুলো একটু পড়ে
মুখস্থ করে ওই প্যারাগ্রাফগুলো আমি যেভাবে তোমাদেরকে করাই ক্লাসের মধ্যে ওই নোট খাতার মধ্যে সেগুলো মুখস্থ করে নোট খাতার মধ্যে সেগুলো নোট করে নিবে, নোট করে তারপরে মুখস্থ করবে ওখানে, ঠিক আছে? এটা করবা। যখনই তুমি কোনো রাইটিং পার্ট পাইবা, যেমন প্যারাগ্রাফ পাও, অ্যাপ্লিকেশন পাও, বা কম্পোজিশন পাও, বা সিবি পাও, তখন সেগুলো কাজ কি? সেগুলো কাজ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে তুমি আগে খাতার মধ্যে এগুলো নোট করবা, নোট করে তারপরে শিখবা। আর অবশ্যই স্কুল খোলার পরে আমি তোমাদের সেই নোট খাতাগুলো অবশ্যই চেক করব, ঠিক আছে? আশা করি তোমরা আজকে যে আলোচনাগুলো করেছি বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে বাকি যে আর পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।